আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি ফরিদা ইয়াসমিন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদের প্রধান শিরোনাম। ব্রিটেনের ক্যাবিনেট মন্ত্রীদের বিরুদ্ধে ব্রিফিং বিতর্কে মর্গান মাকসুইনের দায় অস্বীকার। ইংল্যান্ড ও ওয়েলসে পুলিশ অ্যান্ড ক্রাইম কমিশনার ব্যবস্থা বাতিল করছে সরকার। এবং বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাউদাম্পটনে বিএনপির আলোচনা সভা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের প্রধান সহকারী মর্গান ম্যাকসুইনি ক্যাবিনেট মন্ত্রীদের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে ব্রিফিং দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। বিবিসিকে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে তিনি সরাসরি বা পরোক্ষভাবে কোনো ব্রিফিংয়ে জড়িত ছিলেন না এবং পদ ছাড়ারও কোনো প্রশ্নই ওঠে না। স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং সহ কয়েকজন মন্ত্রী প্রধানমন্ত্রীর নেতৃত্বের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিতে পারে এমন সংবাদ প্রচারের পর সাম্প্রতিক দিনগুলোতে স্টারমারের সরকারের অভ্যন্তরে উত্তেজনা তৈরি হয়েছে। সরকারের কিছু সদস্য এই তথ্য ফাঁসের জন্য ম্যাকসুইনিকে দায়ী করেন, তবে তার ঘনিষ্ঠরা দাবি করেছেন তিনি কিছুই ভুল করেননি এবং কোথাও যাচ্ছেন না। স্টারমার জানিয়েছেন তিনি তার দলে কথা বলেছেন এবং নিশ্চয়তা পেয়েছেন যে ডাউনিং স্ট্রিট থেকে এসব নেতিবাচক ব্রিফিং হয়নি। তিনি বলেন, আমি এটি একেবারে অগ্রহণযোগ্য মনে করি এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী ওয়েস স্ট্রিটিং বিষয়টিকে সিলি ওয়েস্টমিনিস্টার নাটক বলে মন্তব্য করেছেন এবং একে গতকালের খবর হিসেবে উড়িয়ে দিয়েছেন। এদিকে এনার্জি সেক্রেটারি অ্যাড মিলিব্যান্ড বলেছেন, গত কয়েকদিন খারাপ কেটেছে, তবে আমাদের শিক্ষা নিতে হবে। অন্যদিকে কনজারভেটিভ নেতা কেমি ব্যাডেনকে এই ঘটনায় সরকারকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার অভিযোগ এনেছেন। তার দাবি এটি সরকারের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও বিভক্তির প্রমাণ। স্টারমার অবশ্য স্পষ্ট করে বলেছেন তিনি ম্যাকসুইনির প্রতি আস্থা রাখেন এবং দলের ফোকাস দেশ সেবায় রাখার আহ্বান জানিয়েছেন। ইংল্যান্ড ও ওয়েলসে পুলিশ অ্যান্ড ক্রাইম কমিশনার পদ বাতিলের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার। হোম অফিস জানিয়েছে এই পদ বাতিলের মাধ্যমে চলতি পার্লামেন্ট মেয়াদে প্রায় 100 মিলিয়ন পাউন্ড সাশ্রয় হবে। হোম সেক্রেটারি শাবানা মাহমুদ এই ব্যবস্থাকে ব্যর্থ একটি পরীক্ষা হিসেবে বর্ণনা করেছেন। হোম অফিসের তথ্য অনুযায়ী বর্তমানে 37 জন নির্বাচিত কমিশনার আছেন, কিন্তু তাদের মধ্যে একজনের নামও জানেন না এমন ভোটারের সংখ্যা 80%-রও বেশি। 2012 সালে শুরু হওয়া এই ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল পুলিশ বাহিনীকে জনগণের কাছে আরো জবাবদিহিমূলক করা, কিন্তু দীর্ঘদিন ধরে এর খরচ ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। 2028 সালে বর্তমান কমিশনারদের মেয়াদ শেষ হলে তাদের দায়িত্ব স্থানীয় মেয়র বা কাউন্সিল নেতাদের হাতে যাবে। সরকার বলছে এর ফলে প্রতি বছর অতিরিক্ত 20 মিলিয়ন পাউন্ড ফ্রন্টলাইন পুলিশে বিনিয়োগ করা সম্ভব হবে, যা 320 জন নতুন পুলিশ অফিসার নিয়োগের সমান। পুলিশিং মন্ত্রী সারা জোন্স সংসদে বলেছেন, এই মডেল প্রত্যাশা অনুযায়ী কাজ করতে ব্যর্থ হয়েছে। জনগণ এখনো জানে না পিসিসি আসলে কি করে। তিনি আরো বলেন, এই ব্যবস্থা পুলিশি জবাবদিহি দুর্বল করেছে এবং চিফ কনস্টেবল নিয়োগে নেতিবাচক প্রভাব ফেলেছে। হোম অফিস জানিয়েছে 2024 সালের পিসিসি নির্বাচনে অন্তত 87 মিলিয়ন পাউন্ড ব্যয় হয়েছে, যা এই সংস্কারের মাধ্যমে সাশ্রয়ের একটি বড় অংশ গঠন করবে। এই অর্থ ভবিষ্যতে পুলিশ বাহিনীতে পুনঃবিনিয়োগ করা হবে। রিমেম্ব্রেন্স সানডেতে সেন্ট অ্যালবান্স উইমেন্স ইন্টারফেইথ গ্রুপের সদস্য ও সেন্ট অ্যালবান্স সিটি ও ডিস্ট্রিক্ট কাউন্সিলের সাবেক কাউন্সিলর মিসেস সৈয়দা মুমতাজ রহিম, মিসেস জেনিফার টেলর এবং মিসেস অ্যান স্কোরার অংশ নেন প্যারেডে, যাতে অতীতের বীর ও বীরাঙ্গনাদের অবদান স্মরণ ও সম্মান জানানো হয়। বিশেষ করে তারা শ্রদ্ধা জানান সেই কমনওয়েলথের বীর ও বীরাঙ্গনাদের যাদের অবদান ব্রিটেনের বিজয়ে গুরুত্বপূর্ণ হলেও প্রায় ভুলে যাওয়া হয়। মুসলিম, ইহুদি ও খ্রিস্টান এই তিন ধর্মের প্রতিনিধিত্বকারী তিন নারী একসঙ্গে এগিয়ে আসেন ঐক্য ও শক্তির প্রতীক হিসেবে। তারা শান্তির ফুল অর্পণ করেন এবং ভালোবাসা ও শান্তি নিয়ে একটি কবিতা পাঠ করেন, এই আশায় যে সব সম্প্রদায় একত্রে কাজ করলে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তিনজনই বলেন তারা অংশ নিয়েছেন এই বার্তা ছড়াতে যে ভিন্ন ধর্ম ও পটভূমির মানুষ একত্রে কাজ করলে সৌহার্দ্য ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা যায়। তারা অংশ নিতে পেরে আনন্দিত এবং আশা প্রকাশ করেছেন তাদের সংহতি ও শান্তির বার্তা বর্তমান সংঘাতময় বিশ্বে মানুষকে একত্র করবে। সেন্ট অ্যালবান্সে উপস্থিত জনতা তাদের এই শান্তির বার্তা শুনে হাততালি দিয়ে উৎসাহ প্রকাশ করেন।
where we learn how to make everyone happy. We need peace. সরকারি ছাড়ের পরও বাংলাদেশের হজ কোটায় ঘাটতি থাকায় কমানো হয়েছে হাজিদের সংখ্যা। এই সুযোগ কাজে লাগাতে পারলে প্রবাসী বাংলাদেশিরা উপকৃত হবেন বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিস্তারিত দেখুন ব্যুরো প্রধান ফারসু আহমেদ চৌধুরীর রিপোর্টে। বাংলাদেশ টানা ৩ বছর ধরে তার পূর্ণ হজ কোটাটি পূরণ করতে পারছে না। সৌদি আরব প্রতি বছর বাংলাদেশকে ১,২৭,১৯৮ জনের হজ কোটা দিলেও ২০২৪ সালে হজে যান মাত্র ৮৫,০০০ আর ২০২৫ সালে ৮৭,০০০। এতে ২ বছরেই ৪০,০০০-এরও বেশি সিট খালি থেকে যায়। এই ঘাটতি কমাতে ২০২৬ সালের জন্য সরকার আবারও খরচ কমিয়েছে। সর্বনিম্ন সরকারি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে $৩,৮৯০ যা গত বছরের তুলনায় $100 কম। আর এই দাম কমানোর পর জুলাই থেকে এখন পর্যন্ত ৫০,০০০-এর বেশি আবেদন নিবন্ধন সম্পন্ন হয়েছে। এ কারণে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের খালি থাকা সিটগুলো এবার প্রবাসীদের জন্য বড় সুযোগ তৈরি করছে। এই সুযোগের বাস্তব দিকটি তুলে ধরলেন লতিফ ট্রাভেলসের ম্যানেজিং ডিরেক্টর জারিরুল চৌধুরী শিরু। তিনি বলেন, বাংলাদেশ যখন বছরে ৩৫ থেকে ৪০,০০০ সিট খালি রাখছে, তখন বিদেশে থাকা বাংলাদেশি ও ডুয়াল সিটিজেনরা বাংলাদেশের কোটায় খুব সহজেই হজ করতে পারবেন। এটাই তাদের জন্য বিশাল সুবিধা। আপনারা যাদের উপর ফরজ হয়ে গেছে তারা অতি সত্বর হজটা করে ফেলাই ভালো। কারণ নুসুক সিস্টেমে আপনি যখনই আগামী ৩-৪ বছরের পরে যাবেন, কাছের বাড়িগুলো সব ভেঙে ফেলতেছে। আপনি 5 স্টারে মাস্ট থাকতে হবে, নতুবা আপনারা ৪-৫ কিলোমিটার দূরে থাকতে হবে। তিনি আরও জানান, বাংলাদেশে 5 তারকা লাক্সারি থেকে শুরু করে খুব সাশ্রয়ী সাধারণ সব ধরনের হজ প্যাকেজ রয়েছে। তাই প্রবাসীরা নিজেদের বাজেট অনুযায়ী সহজেই সুবিধা নিতে পারবেন। একেবারে মিনিমাম বাংলাদেশ থেকে যারা হজ করতে যায় ৫.৫ লাখ টাকা দিয়ে হজ করা সম্ভব। ৫.৫ লাখ টাকা থেকে শুরু, এটা একেবারে 23 লাখ 24 লাখ পর্যন্ত আছে। যারা অল 5 স্টার নেবেন, ভিআইপি মুআল্লিম নেবেন, তারা ২৪ লাখ টাকার মতন আপনার একজনের খরচ হবে। অন্যদিকে যুক্তরাজ্যের সর্বশেষ পরিসংখ্যান দেখায় প্রায় ১০ লাখ মুসলিম বসবাসের পরও সেখানে হজের সুযোগ অত্যন্ত সীমিত। ২০২৪ সালে হজ করতে পেরেছেন মাত্র ৪,০০০ জন। ২০২৫ সালে সংখ্যা বেড়েছে প্রায় ৬,০০০, আর ২০২৬ সালে সর্বোচ্চ ৫,৫০০ থেকে ৬,০০০। ফলে অনেক প্রবাসী মুসলিম প্রতি বছরই সুযোগ না পেয়ে অপেক্ষায় থাকেন। 5 স্টার প্যাকেজে আপনাদের মাধ্যমে যেতে হয়, তাহলে মিনিমাম বা ম্যাক্সিমাম খরচটা কত হতে পারে? হ্যাঁ, আমাদের লতিফ ট্রাভেলসের 5 স্টার প্যাকেজ এই বছর 2026-এ আছে, যেগুলা হলো 0 মিটার 5 স্টার হোটেলে ওনারা বাংলাদেশ থেকে ফ্লাই করে সরাসরি ওই হোটেলে উঠবেন, কোনো শিফটিং না। সেখানে 14 দিন থাকবেন। 14 দিন থাকার পরে ওনারা ভিআইপি মুআল্লিমে 1 নম্বর 1 মুআল্লিমে ওনারা হজ করবেন। মিনা, আরফা, মুজদালিফা, মাশায়ের সিস্টেমটা ভিআইপি মুআল্লিমে করবেন এবং হজের পরে মদিনাতে আবার 5 স্টারে 0 মিটার 5 স্টারে থাকবেন। এই প্যাকেজ মূল্য বাংলাদেশি টাকায় ২১ লাখ টাকা। ২০২৬ সালের হজ অনুষ্ঠিত হবে মে মাসের শেষের দিকে এবং নিবন্ধনের শেষ সময় ১২ অক্টোবর ২০২৫। পূর্ণ কোটা পূরণ হলে বাংলাদেশি হাজিরা সৌদি আরবে প্রায় $১.২ বিলিয়ন ব্যয় করবেন, যা আগের বছরের তুলনায় অন্তত ১৫% বেশি। ধর্ম মন্ত্রণালয় বলছে, কম খরচ, উন্নত ব্যবস্থাপনা ও সহজ প্রক্রিয়ার কারণে ২০২৬ সালের হজ আয়োজন আগের যে কোনো সময়ের চেয়ে সফল হবে। এনটিভি, ইউরোপ নিউজ। ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুক্তরাজ্যের সাউদাম্পটন বিএনপির উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেরে এম সাত্তার বলেছেন, বাংলাদেশের ইতিহাসে ৭ই নভেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি শুধু বিএনপির নয়, দেশের রাজনৈতিক ইতিহাসে গণমানুষের ঐক্য, সৈনিক জনতার সংহতি ও স্বাধীনতার চেতনা
পুনরুজ্জীবনের প্রতীক। 10 নভেম্বর বিকেলে সাউদাম্পটনের স্থানীয় রেস্তোরাঁ গ্রামীণ স্পাইসে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শেরে এম সাত্তার সবার আগে বাংলাদেশ এই আদর্শ নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবর্তনকে কার্যকর রূপ দিতে প্রবাসী বাংলাদেশিদের ধানের শীষের পক্ষে কাজ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। বিএনপি নেতা নুরুল আলম মজুমদারের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আওতাদ হোসেনের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন সাবেক সাংগঠনিক সম্পাদক জমির আলী, সাংস্কৃতিক সম্পাদক সাদাত আলী, বিএনপি নেতা শামীম আহমেদ, জালাল আহমেদ, লাবলু সেলিম আহমেদ, এমদাদ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ইতালির রাজধানী রোমে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে জিয়া সাইবার ফোর্স ইতালি শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। একই সঙ্গে এদিন উদ্বোধন করা হয় সংগঠনটির নিজস্ব কার্যালয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় বিএনপি ও জিয়া সাইবার ফোর্সের শীর্ষ নেতৃবৃন্দ। রোম থেকে সহকর্মী লিটন চৌধুরীর রিপোর্ট। ইতালির রাজধানী রোমে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে ঐতিহাসিক 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এই উপলক্ষে জিয়া সাইবার ফোর্স ইতালি শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও সংগঠনটির নিজস্ব কার্যালয় উদ্বোধন করা হয়। গত 11 নভেম্বর জিয়া সাইবার ফোর্স ইতালি শাখার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক সাব্বির আহমেদ এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সদস্য সচিব জলিলুর রহমান জলিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি। প্রধান বক্তা বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ তৌহিদ কাদের, রোম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, ইতালি যুবদলের সভাপতি জাকের হোসেন গনি, সাধারণ সম্পাদক ওমর ফারুক। এছাড়া ভার্চুয়ালি যুক্ত হন কেন্দ্রীয় সাইবার ফোর্সের শীর্ষ নেতৃত্ব, প্রধান সমন্বয়ক ওয়াহিদুন নবী, চেয়ারম্যান নাফিস ওয়াহিদ, মহাসচিব শফিকুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান আশিক বিন আউয়াল খান সহ ভার্চুয়ালি অংশ নেন সংগঠনের দেশ ও প্রবাসের নেতৃবৃন্দ। ফিরিয়ে দেওয়া যায় সে অধ্যায়টুকু হলো 7 নভেম্বর। কিন্তু ফাইনালি কিন্তু সত্যেরই জয় হয়, কিন্তু বক্তারা বলেন, জিয়া সাইবার ফোর্স বাংলাদেশের একটি তথ্য প্রযুক্তি নির্ভর দেশপ্রেমিক সংগঠন, যা মূলত বিএনপির আদর্শ গণতন্ত্র পুনরুদ্ধার ও মুক্ত মত প্রকাশের পক্ষে কাজ করে আসছে। ডিজিটাল যুগে এই সংগঠনটি অনলাইন প্ল্যাটফর্মে গণতন্ত্র, দেশপ্রেম ও জাতীয় স্বার্থে তথ্যভিত্তিক প্রচারণা চালিয়ে যাচ্ছে। প্রবাসে জিয়া সাইবার ফোর্স ইতালি শাখা প্রতিষ্ঠার পর থেকেই অনলাইন কার্যক্রমের পাশাপাশি বাস্তব সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, 7 নভেম্বর চেতনা হচ্ছে জাতীয় ঐক্য, গণতন্ত্র ও মুক্ত চিন্তার প্রতীক। জিয়া সাইবার ফোর্স সেই চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছে। তারা বিশ্বাস করেন, দেশপ্রেম আর প্রযুক্তি এই দুই শক্তির সমন্বয়েই বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে ফিরে আসবে। জিয়া সাইবার ফোর্স কি অনেক অঙ্গ সংগঠনের চাইতো বিএনপির কাছে জিয়া সাইবার ফোর্স একটা হার্ট, প্রাণ। তারা যখন বিএনপির ক্রাইসিস মুহূর্তে প্রয়োজনের তাগিদে এই জিয়া সাইবার ফোর্সের সৃষ্টি হয়েছে। কারণ সেই দৃশ্যমান শক্তির বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে হলে আমরা এই যে সাইবার ফোর্স যারা আছে, সাইবার শক্তি যেগুলো আছে, আমরা সদা জাগ্রত হয়ে আমরা এদের বিরুদ্ধে কাজ করতে হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলী আক্কাস, জিয়া সাইবার ফোর্স ইতালি শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, মামুন আহমেদ, গোলাম মোস্তফা, আমানুল্লাহ আমান, সালমা রহমান, মোবেন হাসান, সদস্য নাইম চকিদার, ঢালি সিজান সহ প্রবাসী নেতাকর্মীরা। রোমে নিজস্ব কার্যালয় উদ্বোধনের মাধ্যমে সংগঠনটি এখন আরও সুসংগঠিত ও প্রাতিষ্ঠানিক রূপে এগিয়ে যাবে বলে বক্তারা আশা প্রকাশ করেন। ইতালি থেকে লিটন চৌধুরী, এনটিভি, ইউরোপ। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।